অ্যারেঞ্জ করা যায়। সিএসএস দিয়ে ওটাকে এমনভাবে অ্যারেঞ্জ করতে হয় যাতে গিয়ে ওটা যে কোনো ডিভাইসে গিয়ে সেট হয়ে যাবে, মানে প্রত্যেকটা ডিভাইসে আমার ঠিকঠাকভাবে দেখাবে। ওই প্রসেসটাকেই বলা হয় রেসপন্সিভ করা। এবার রেসপন্সিভ করতে গেলে এইচটিএমএলে আমরা ফার্স্টে মাথা এইচটিএমএলে যেখানে আমরা লিখি সেখানে একটা মিডিয়া লিখেছিলাম, তো মেটা ট্যাগ অ্যাড করতে হয়, সেটা আমি অলরেডি তোদেরকে দেখিয়েছিলাম। সিএসএসে কি হয়, তোর বিভিন্ন স্ক্রিন উইথগুলোকে ধরে সেগুলোকে ব্রেক পয়েন্ট বানিয়ে সেই ব্রেক পয়েন্ট অনুযায়ী সিএসএসগুলোকে আমরা মডিফাই করে দিই। এটাই হচ্ছে অ্যাকচুয়াল রেসপন্সিভের কনসেপ্ট। মানে ধর অ্যাজ এ এক্সাম্পল, ডেস্কটপে ধর 4টে প্যানেল আমার পাশাপাশি আছে। এইবার আমি যদি ওটাকে দিয়ে গিয়ে তোর মোবাইলে খুলি, তাহলে আমার মোবাইলে 4টে প্যানেলের জায়গা হয়তো 2টো প্যানেল পাশাপাশি দেখাবে, বাকি দুটো নিচে চলে আসবে। এই যে মডিফিকেশনটা, এই মডিফিকেশনটা হচ্ছে রেসপন্সিভ। বোঝা গেল? বুঝতে তো পেরেছি। আগে করতে হবে, রেসপন্সিভ না করলে বুঝতে পারবি না। আমি তোকে রেসপন্সিভের একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, দেখ এখানে। তো আর একটা ছিল যে বলেছিলাম কিভাবে ফন্ট ডিজাইনটা অ্যাড করতে হয় স্টাইল শিটের। ওটাই আজকে দেখাবো, ওটাই আজকে দেখাবো, আজকে থেকে ওটাই স্টার্ট হবে। আর দেখ, এই সাইডটা আছে, এই সাইডটাকে যদি আমি ছোট স্ক্রিনে নিয়ে যাই, দেখ এটা দেখ অ্যাডজাস্ট হবে। দেখছিস অ্যাডজাস্ট হলো? হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। আর দেখ এখানে দেখ 4টে প্যানেল পাশাপাশি, আর দেখ দুটো, আরও ছোট করলে একটা, হয়েছে? এইটা হচ্ছে রেসপন্সিভ, এই প্রসেসটাকে রেসপন্সিভ বলা হয়। যাতে যে কোনো মোবাইলে যখনই ফেলবি ওটা অটোমেটিক্যালি অ্যারেঞ্জ হয়ে যাবে, ছোট ডিভাইস সাইজ ছোট হোক বা বড় হোক, যাতে ওটা অটোমেটিক্যালি অ্যারেঞ্জ হয়ে যায়, সেই জন্য সেইগুলোকে আমরা রেসপন্সিভে করি। ঠিক আছে? বুঝে গেছে? স্যার আরেকটা ছিল ওই ইন্সপেক্টটা একটু কেমন করে একটু দেখবে। ইনস্পেক্টটা, হ্যাঁ স্যার। ইনস্পেক্ট এলিমেন্ট হচ্ছে তুই যে কোনো ব্রাউজারে যদি ইয়েতে যাস, যে কোনো ব্রাউজারে গিয়ে F12, হ্যাঁ স্যার F12 ও। মারবি, এটা খুলে যাবে। এইবারেতে যদি কোনো আমি ইনস্পেক্ট এলিমেন্ট করতে যাই, এখানে গেলাম, এই টুলটা ধরবো, এই যে বাঁ দিকের যে টুলটা, ঠিক আছে, বাঁ দিকের টুলটা ধরলাম, ধরার পর যে এলিমেন্টটাকে ইনস্পেক্ট করব সেই এলিমেন্টের ওপরে নিয়ে গিয়ে ক্লিক করব। এখানে সেটা চুজ করবে, সিলেক্ট করবে, ডান দিকে তার সিএসএসটা দেখিয়ে দেবে। হ্যাঁ দেখ, এইখানে ডান দিকে তার সিএসএসটা দেখাচ্ছে। আচ্ছা, এলিমেন্টের উপর ক্লিক করলে হ্যাঁ, সিএসটা দেখে। এলিমেন্টটাকে তোকে চুজ করতে হবে আগে। ফার্স্টে তুই এই টুলটা নিবি, নিয়ে এলিমেন্টের উপরে ক্লিক করবি, যে এলিমেন্টটাকে তুই ইনস্পেক্ট করতে চাইছিস সেটার উপর ক্লিক করবি। ক্লিক করলে তখন এখানে দেখবি বাঁ দিকে এইচটিএমএল পার্টটা দেখায়, যেখানে এলিমেন্টটাকে সিলেক্ট করবে, আর ডান দিকে সেইটারই সিএসএস গুলো দিয়ে দেবে। এইবারেতে আমি আমি যদি ধর কোনো চেঞ্জেস করব, ঠিক আছে, তাহলে আমি এইখানে সেই জিনিসগুলোকে এখানে ক্লিক করলে আমি মডিফাই করে দেখতে পাবো। এটা কিন্তু হ্যাঁ অ্যাকচুয়ালি স্যার, এই যে মডিফাই। বাড়ছে, এই যে বেড়ে বেড়ে যাচ্ছে এটা কিভাবে হচ্ছে? এই যে আমি ফন্ট সাইজটা বাড়াচ্ছি দেখ ডান দিক থেকে। হ্যাঁ স্যার, অ্যারো মানে ওটা কি অ্যারো কে দিয়ে না? হ্যাঁ, অ্যারো দিয়ে, তুই এমনিও লিখে দিতে পারিস টাইপ করে। আমি জাস্ট আচ্ছা অ্যারো আচ্ছা। দিয়ে ইয়ে করছি, তাহলে তোর এখানে 1 পিক্সেল 2 পিক্সেল কতখানি কি চেঞ্জেস হবে সেইগুলো এখানে পরিষ্কার ক্লিয়ারলি বোঝা যায়। আচ্ছা এবার এইখানে তুই চেকিং করে নিলি, করে নিয়ে সেই ভ্যালুটা গিয়ে ওখানে সিএসএস এ লিখে দিলি। তুই যখন আচ্ছা। আর রেসপন্সিভ স্যার, করবি তখন তোকে এটা এটা খুব কাজে লাগবে। হ্যাঁ স্যার বলছি স্যার, এখান থেকে আর কিছু অ্যাড করা যাবে না তো? অ্যাড তো এচটিএমএল না, থেকেই করতে এখান হবে। থেকে কিছু অ্যাড করতে পারবি না, এখানে জাস্ট চেকিংটুকু করতে পারবি। এখানে আচ্ছা তুই আচ্ছা। এটা ক্লোজ করা মানে এটাকে রিফ্রেশ করবি, আবার আগের মতো চলে আসবে। এখান থেকে কোনো কিছু সেভ হবে না। এখান থেকে আমার যেগুলো এক্সিস্টিং এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলোর ভ্যালুগুলোকে এডিট করে করে চেক করতে পারবো যে কোনটা আমার সুটেবল হচ্ছে না হচ্ছে সেইগুলো।
হ্যাঁ, জিনিসগুলোকে প্লেস করতে খুব সুবিধা হয়। হ্যাঁ, জিনিসগুলো প্লেস করতে খুব এবং রেসপন্সিভে খুব কাজে লাগে এটা। রেসপন্সিভে চেক করে নেওয়া হয় কোনটা কোন ভ্যালুটা প্রপার হচ্ছে, সেই ভ্যালুটাকে ওখানে ফেলা হয়। ঠিক আছে? হ্যাঁ তো এবার যেটা শুরু করব আমরা সেটা হচ্ছে এলএমএস সবাই কমপ্লিট করবি, যে একটা তোর গোটা এইচটিএমএল এবার স্টার্ট হবে, অর্থাৎ স্যার, একটা পাঠিয়েছি এমনি প্র্যাকটিস করছিলাম, ওটা একটু দেখে নিন। হ্যাঁ এইটা তো স্ক্রিনশট। এমনি স্যার মোবাইলের স্ক্রিনশটটা প্র্যাকটিস। আচ্ছা, মোবাইলে এইটাকে তো লাগাতে পারিস নি তো, ইমেজটা? এখানে এরকম এসছে কেন আমি বুঝতে পারলাম না, আমার কাছে তো ঠিকঠাকই ছিল। হ্যাঁ, এখানে যেটা করতে হয়, ইমেজগুলোকে যখন সেট করবি তখন ইমেজগুলো উইথটা 100% হাইট অটো এরম ভাবে রাখ, তোর যে কোনো ব্রাউজারে সেট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? যখনই তুই কোনো ইমেজ ফেলছিস এইভাবে রাখ। ঠিক আছে? হ্যাঁ আমি স্যার। এবার দেখাচ্ছি। এবার একটা লেআউট চাই তার আগে। প্রথম একটা ভালো লেআউট চাই যেখান থেকে আমরা কাজ করব। তোদের এখানে বানানো হয়েছিল কিছু? ওহ, এই প্যাক প্যাক করে গেল। আচ্ছা, চলো, আজকে এখানে নেই তোমাদের, তাহলে একটা আমি লেআউট এখান থেকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে? আমার বোধহয় ডাউনলোডসে একটা ভালো লেআউট আছে। অর্গানিক ফার্ম, অর্গানিক পোস্টার, আর একটা এখানে আছে, দাঁড়া। উম, দেখি। কে কে অ্যাবসেন্ট আজকে? অর্ঘজিৎটা কি হয় এর?
তোদের এই 2-3 জনের জন্য না পুরো অ্যাটেন্ডেন্স গুলো ঘেঁটে চচ্চড়ি হয়ে যাচ্ছে। আসবি না বলে দে যে আসবো না, ঝামেলা মিটে যায় একদম। আচ্ছা দেখ, দেখা যাচ্ছে হ্যাঁ স্যার। এইটা হচ্ছে আমাদের ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আমাদেরকে করতে হবে, ঠিক আছে? এই ডিজাইনটা আমরা করব, এখানে শুধু একটু স্পেসগুলো মডিফাই হবে, ঠিক আছে? এটার একটু স্পেস বেশি হবে, সেগুলো আমরা ম্যানুয়ালি করে দেবো, বাট আমার এই ডিজাইনটা তোর এইচটিএমএল হবে। এটাকে দাঁড়া, তার জন্য ফার্স্ট আমি কি করব, এখান থেকে অর্গজিৎ লেট কেন? অর্গজিৎ হ্যাঁ স্যার, লেট কেন? আচ্ছা একটু দেরি হয়ে গেল স্যার। একদম লেট করবি না, লেট করলে টাইমটা শুধু শুধু ওয়েস্ট হয়। আচ্ছা ফার্স্ট যে এইটা সবাই ভালো করে দেখবি, এইটা ভাইটাল। তার কারণ হচ্ছে মার্কেটে যখন যাবি তোকে এইভাবেই কাজ করতে হবে, তোকে আলাদা করে ইন্ডিভিজুয়াল এইচটিএমএল লেখো সিএসএস লেখো কেউ বলবে না, তোদেরকে পুরো এরকম একটা লেআউট দিয়ে দেবে, দিয়ে বলবে আমাকে করে দাও, ঠিক আছে? তো তোদেরকে এখান থেকেই যা করার এখান থেকেই করতে হবে। স্যার পিএইচডিটা কি দিয়ে দেবে না বানাতে? পিএইচডিটা দিয়ে দেবে, আচ্ছা আচ্ছা। পিএইচডিটা দিয়ে দেবে, দিয়ে বলবে আমাদেরকে এটা করে দাও, ঠিক আছে? তো ফার্স্ট আগে আমরা স্যার বলছিলাম পিএইচডি প্রত্যেক ক্লায়েন্ট দিয়ে দেবে, পিএইচডি ফাইল আমাকে দিয়ে দেবে? না, যারা ফটোশপে কাজ করবে ডিজাইনে তাদেরকে দিয়ে দেবে, পিএইচডি করতে দেবে। পিএইচডি করা হয়ে গেলে যারা কোডিংয়ে কাজ করবি তাদেরকে পিএইচডিটা দিয়ে দেবে। তো আগে পিএইচডি করতে হয়, তারপরে তো এটা হয়। তো হতে পারে তোদেরকে দুটোই যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে ফার্স্ট তোকে আগে পিএইচডিটা বানাতে হবে, তারপরে তোকে এইচটিএমএল করতে হবে। আর যদি তুই শুধু কোডিং করিস সেক্ষেত্রে তোকে পিএইচডিটা দিয়ে দেবে, তোকে কোডিংটা করে দিতে হবে, ঠিক আছে? এবার আমরা যখন করব, যখন আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল কাজটা স্টার্ট করবি, তখন তার কিছু রুলস আছে, নিয়ম আছে, সেইগুলো মানে দিয়ে কাজ করতে হয়, তুই দুম করে করতে পারবি না, ওকে? তো ফার্স্ট আগে তোর ফোল্ডারে ঢুকতে হবে, যেটা মেন ফোল্ডার করব আমরা এখানে। দেখ ফার্স্ট আগে প্রজেক্টের ফোল্ডার করবি একটা, তো এখানে আমি নিউ ফোল্ডার, এখানে আমি ফোল্ডারের নাম দিচ্ছি অর্গানিক ফার্ম। আচ্ছা, যা নাম দিবি সব স্মলে, একটাও ক্যাপসে হবে না। তো ফার্স্ট আগে এটা দিলাম। এবার এর ভেতরে আমার দুটো ফোল্ডার হবে, একটা হচ্ছে আমার ডিজাইন, আর একটা হচ্ছে আমার কোড, ঠিক আছে? এবার ডিজাইনের মধ্যে আমার ডিজাইনটা রইলো, এটাকে আমি ফার্স্টে ফটোশপে ওপেন করে নেব। এরপর আমি কোডে আসছি, কোডের মধ্যে আমি রাখছি স্টাইল, আচ্ছা নিউ ফোল্ডার, ইমেজেস আর স্ক্রিপ্ট, এই তিনটে ফোল্ডার থাকবে, ঠিক আছে? এবার তাহলে ফোল্ডার বানানোটা সবাইকার ক্লিয়ার হয়েছে? ভালো করে ফোল্ডারের হায়ারার্কিগুলো দেখ। প্রথম হচ্ছে আমার প্রজেক্ট নেম, তার ভেতরে দুটো ফোল্ডার, একটা ডিজাইন একটা কোড, ডিজাইনের মধ্যে ডিজাইনটা চলে গেল, কোডের মধ্যে গিয়ে আমি এখানে করছি স্টাইল, স্ক্রিপ্ট, ইমেজেস। এইবার এখানে যাব, এডিটর খুললাম, নিউ ফাইল, ঠিক আছে? সেভ অ্যাজ, সেভ অ্যাজ করে কোথায় সেভ করব? এই যে ফোল্ডারটা বানিয়েছি কোড বলে, এই ফোল্ডারের ভেতরে আমি এটাকে সেভ করব। সেভ করার সময় আমরা করব এইচটিএমএল ফাইল, তাহলে এখানে হচ্ছে
index.html যে কোনো প্রজেক্টের বা যে কোনো ওয়েবসাইটের হোম পেজটা সবসময় হবে index.html। এবার এখানে HTML5 এর পুরো এটা ফেলে দিলাম, ডকটাই ফকটাই সব চলে এলো যা আসার, এখানে দিয়ে দাও। স্যার আপনাদের এত স্পিডে এতগুলো লেখা কি করে হলো? এখানে একটা আমি যে অ্যাপটাতে করছি না, এখানে একটা ইয়া আছে, শর্টকাট আছে, তাতে করলে বেসিক স্ট্রাকচারটা সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। স্যার ওটা শর্টকাটটা কি? শর্টকাটটা সব জায়গায় অ্যাপ্লাই হবে না, এটা শুধু এই এই অ্যাপটাতেই হবে। এখানে কিছুই না, এখানে HTML লিখলে এই যে HTML5 আছে, এটাতে এন্টার মারলে পুরোটা দিয়ে দেয়। ঠিক আছে, ওটা পুরো জাস্ট HTML5 এর স্ট্রাকচারটা দিয়ে দেবে, বেসিক স্ট্রাকচার আমি দিয়ে করে দেবে। হ্যাঁ কি বলছিস? এইগুলো শিখে রাখলে মোটামুটি তবু ঠিকঠাক কাজে দেবে। এইগুলো এই কচি কাজা শর্টকাট গুলো তবু জানা থাকলে খুব ভালো হয়। শর্টকাট জানলে হবে না, আগে ম্যানুয়ালটা শেখো তারপর শর্টকাট। আমাদের ফার্স্টে ম্যানুয়াল শিখতে হয়েছে, তারপরে শর্টকাট তারপরে। স্যার ওটা কি বলুন তো, শর্টকাট না থাকলে এতগুলো লিখতে হয়, মনে থাকবে না। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে প্রথম দিকে একটু লিখবি, লেখা হলে বলছিলাম জেনে যাবি। হ্যাঁ বল। স্যার চার্জশিট UTF-8 ওইটা কি? এটা হচ্ছে ক্যারেক্টার সেট। ক্যারেক্টার সেট ইউটিউব 8 মিনস হচ্ছে, এটা হচ্ছে আমার ইউটিউব 8টা হচ্ছে, আমরা যখন মানে ব্রাউজার যখন চেক করে না বিভিন্ন ক্যারেক্টার সেট নেয়, এই ইউটিউব 8 মানে হচ্ছে ইংলিশ, মানে তোর ইউকে ল্যাঙ্গুয়েজে এটা, মানে যে লেখাটা হবে ব্যাকে তো একটা ডিকশনারি কাজ করে, তুই যখন কোনো কিছু ভুল লিখবি তখন সেটা তোকে ধরে দেবে। তো এটা হচ্ছে ইউটিউব 8 মিনস হচ্ছে ইংলিশ, ইউকে ইংলিশ। এটা যদি আমি সাইটটা কোনো জার্মান ল্যাঙ্গুয়েজ করি বা কোনো স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে করা হয়, সেক্ষেত্রে এই ক্যারেক্টার সেটটা চেঞ্জ হয়। ওটা হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজটা আমরা ফলো করছি এই ওয়েবসাইটে, সেইটাকে আইডেন্টিফাই করার জন্য। তার নিচের ওটা কি মেটা এইচটিটিপি ইকুইএক্সইউ কম্পিটেবল, এটা কি কম্পিটেবল? এটা হচ্ছে আমাদের যে ইয়েতে তোর কি বলে উইন্ডোজ এক্সপ্লোরারের যেটা ইয়ে আছে না, আই আই আই, এখন তো ওটা এজ হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাকচুয়াল এজে তোর যে HTML5 এর ট্যাগগুলো ইউজ করব সেইগুলো যাতে এজে গিয়ে ঠিকঠাক কাজ করে, সেই জন্য এইটা দেয়া আছে, এটা কম্প্যাটেবিলিটি। এগুলো এখন না দিলেও চলে, এগুলো জাস্ট এটা দিয়ে দেয়, এটা হচ্ছে অ্যাডভান্টেজ, আর কিছুই না। স্যার তার নিচেরটা তো একটা সাইজ, তাই না স্যার? মোবাইলে ডেস্কটপে প্যাডে ট্যাবে। হ্যাঁ, এটা তো হচ্ছে ভিউ পোর্ট, এটা হচ্ছে রেসপন্সিভের জন্য কাজে লাগে। ভিউ পোর্টের কাজ হচ্ছে এই যে ডিভাইস উইথ ইজ ডিভাইস উইথ, মানে কোন ডিভাইসে তুই ওয়েবসাইটটা খুলছিস সেই ডিভাইসের উইথটাকে ট্র্যাক করাবে, ট্র্যাক করিয়ে শো করবে। ঠিক আছে, আর ইনিশিয়াল স্কেল স্যার, ইনিশিয়াল স্কেল 1.0 ওটা হচ্ছে মানে উইথের এই ডিভাইসে যে উইথটা হবে সেই উইথটা 100% হিসেবে কাউন্ট হবে। মানে যদি আমি ফুল স্ক্রিন চাই তাহলে ডিভাইস উইথটাই হচ্ছে ফুল স্ক্রিন উইথ হবে। ধর আমি লিখে দিলাম উইথ 100%, এবার কোনো একটা ডিভাইসে খুলেছে, এবার আমার যদি ইনিশিয়াল স্কেল 1 থাকে তাহলে ডিভাইসের উইথ যদি 800 পিক্সেল হয় তাহলে 100% মানে ওই 800 পিক্সেল ধরবে, ধরে ক্যালকুলেশন হবে। ওটাই যদি ইনিশিয়াল স্কেল তো 2 করে দিই তাহলে ওটা 1600 পিক্সেল হয়ে যাবে, মানে যেটা ডিভাইসের উইথ তার ডাবল হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তার মানে স্যার, তার মানে 1 দিয়ে সবসময় করা হয় হ্যাঁ ইনিশিয়াল স্কেল 1.0। করা এক্স্যাক্টলি 1 দিয়েই করা হয়, কারণ আমার ডিভাইসের উইথটাকে ডিফল্ট উইথ সেট করতে গেলে ওটা ইনিশিয়াল স্কেল 1ই দিতে হবে তোকে। যেহেতু বাই ডিফল্ট থেকে থাকে, তো ইনিশিয়াল স্কেল 1.0 না দিলে কি অসুবিধা হবে? হ্যাঁ অবভিয়াসলি এটা দিতে হয়, এটা লিখতে গেলে ভিউ পোর্টটা যখন লিখবো আমাকে এই টোটালটাই লিখতে হবে, তা না হলে হবে না, তাই বুঝতে পারবে না যে কোন সাইজটা নেবে রেসপন্সিভে গিয়ে। ঠিক আছে, তাহলে ফার্স্ট হচ্ছে আমার HTML পেজ, নেক্সট হচ্ছে কন্ট্রোল N
আবার কন্ট্রোল এস, সেভ করব। এবার যাব স্টাইলের ভেতর, স্টাইলের ভেতর গিয়ে সেভ করব স্টাইল ডট সিএসএস, অর্থাৎ আমাদের সিএসএস ফাইলটা এখানে সেভ হলো। স্যার সিএসএস ফাইলটা যখন সেভ হচ্ছিল তখন ওখানে ছিল প্লেন টেক্সট সেভ হচ্ছে। ওটা কোনো ব্যাপার নয়, ওটা ডট সিএসএস আমি লিখে দিলাম। যদি না লিখিস বাট তাহলে সিএসএস সেভ হবে না। আপনি যখন ইন্ডেক্স এইচটিএমএল লিখলেন ডট এইচটিএমএল তো যাই হলো, তাছাড়া আপনি এইচটিএমএল ফাইলটা সিলেক্ট করেন, সেই জন্য বলছিলাম। না, ওটা না দিলেও চলে। প্লেন টেক্সট থাকলে তুই যদি এক্সটেনশন দিয়ে দিস, ওটা সেই এক্সটেনশনই নেবে। সেটাই তো আমি ভাবছিলাম, আপনি ওটা তো করলেন এটা তো করলেন, ওই জন্য প্রশ্ন করলাম। ওই জন্য দেখিয়ে দিলাম জিনিসটা যে দু রকম ভাবেই করা যায়। ঠিক আছে, ওটা কোনোটাই ভুল নয়। যখনই তুই সেভ করবি, বিভিন্ন অ্যাপের বিভিন্ন অ্যাডভান্টেজেস থাকে, তো এই অ্যাপের এটা হচ্ছে অ্যাডভান্টেজ। এবার এইচটিএমএল এর সঙ্গে সিএসএসটা লিংক করব, সেটার জন্য এখানে যাচ্ছি, লিংক href, তো style ডট সিএসএস, rel রিলেশন স্টাইল শিট। ঠিক আছে, এটাকে দিয়ে রাখবো। আমি কি করে বুঝবো এটা আদৌ লিংক হয়েছে না হয়নি প্রপারলি? কন্ট্রোল প্রেস করে, যদি তোরা কেউ ভিজুয়াল স্টুডিও কোডে ক্লিক করিস, তাহলে কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করবি, দেখ খুলছে। আর যদি কেউ নর্মালি কাজ করিস, কি 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 করে চেক করবি ওটা কাজ করছে কিনা? এখানে লিখবি বডি, দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দে একটা, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে চেক করে নে যে আমার আদেও বডিটা কাজ, মানে সিএসএসটা কাজ করছে কিনা। দেখ সিএসএসটা অ্যাটাচ হয়েছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার চলে যা, এটাকে ডিলিট কর। আচ্ছা, প্রথম লেআউট শুরু করার আগে ফার্স্ট আগে যেটা করব সেটা হচ্ছে ডিফল্ট সেটিং আগে আমরা ক্রিয়েট করব, তারপর লেআউটে ঢুকবো। ডিফল্ট সেটিংয়ের জন্য ফার্স্ট হচ্ছে আমার অ্যাস্ট্রিক, মানে অল, প্যাডিং 0, মার্জিন 0। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে প্যাডিং 0, মার্জিন 0, অর্থাৎ আমার প্রত্যেকটা এইচটিএমএল এলিমেন্টের মধ্যে, ওই আস্তে আস্তে, স্যার স্টারের কাজটা কি আলাদা বলুন? স্টার মিনস হচ্ছে অল, মানে এইচটিএমএল এর যতগুলো ট্যাগ আছে প্রত্যেকটা ট্যাগকে সিলেক্ট করলো, সিলেক্ট করে প্যাডিং মার্জিন 0 করলো। অর্থাৎ তুই এইবার এই এইচটিএমএল ফাইলে যখনই কোনো এইচটিএমএল ট্যাগকে ইউজ করবি, ওটা বাই ডিফল্ট প্যাডিং আর মার্জিন 0 হয়ে যাবে। তারপরেতে আমরা কাজ করব। তো ইনিশিয়ালি প্যাডিং মার্জিন, বলছিলাম বাই ডিফল্ট থাকছে 0, তারপরে যদি আমার কোনো কাজ লাগে তখন সেটা ক্লাস করে বা ইয়ে করে হ্যাশট্যাগ দিয়ে কাজ করো, তাই তো? হ্যাঁ একদম, কারণ ইনিশিয়ালি কি হয়, যখন এইচটিএমএল ট্যাগগুলো ডিফল্ট আসে, তখন তখন ওগুলো একটা প্যাডিং মার্জিন নিয়ে আসে, যেটা বিভিন্ন ব্রাউজারে বিভিন্ন রকম দেখায়। তো সেখানে যদি ওদের ডিফল্ট প্যাডিং মার্জিনগুলো থেকে যায়, তাহলে কিন্তু প্রবলেম হয়। সেই জন্য ফার্স্ট আগে আমরা করবো কি, প্যাডিং মার্জিনটাকে 0 করে দেবো। নেক্সট হচ্ছে আমার বডি। বডি মিনস এখানে বডিতে আমরা দেবো ফন্ট, কালার, এই দুটোকে সেট করব। সেটার জন্যে ফার্স্ট আগে এইখানে দেখবো আমার কি আছে, কোন ফন্টটা ইউজ হয়েছে না হয়েছে সেটা আগে চেক করব। এখানে দাঁড়া, এখানে আগে এইগুলোকে ধরি। আচ্ছা, এখানে একটা সার্চ বক্স আছে, ওকে, এটা হচ্ছে লোগো। তোর ফন্টটা পপিন্স, এটাও পপিন্স। ঠিক আছে, এখানে এটা মনস্ট্যাট,
ন্যাভিগেশনে হচ্ছে মনস্ট্যাট। আগে চেক করে নিবি কোথায় কি কি ফন্ট ইউজ হয়েছে। পপিন্স, এখানে আছে পেসিফিকো। তাহলে মেনলি আমার এই তিনটে ফন্টের ইউজ আছে, মনস্ট্যাট, পেসিফিকো আর তোর পপিন্স। তিনটেই হচ্ছে আমার গুগল ফন্ট। তাহলে ফার্স্ট আগে এখান থেকে যাব গুগলে। font.google.com, এখানে এলো। দেখ এখানে আমার অলরেডি পপিন্সটা সেভ করা আছে। এটাকে আমি আগে রিমুভ করে দিচ্ছি, তা নাহলে তোরা বুঝতে পারবি না। ফার্স্ট হচ্ছে তাহলে আমার তিনটে ফন্ট আছে, একটা হচ্ছে পপিন্স, এটা হচ্ছে পপিন্স। এটা ক্লিক করবি, এখানটা খুব ভালো করে দেখবি কিন্তু এই প্রসেসেই কিন্তু মার্কেটে কাজ হয়, অন্য কোনো প্রসেসে কাজ হয় না। এখানে দেখ, এখানে বিভিন্ন দেখ ফন্টের স্টাইল আছে, থিন, এক্সট্রা লাইট, এরকম। তো এইগুলোকে আমি সিলেক্ট করব, একটা, দুটো, তিনটে। ইটালিকগুলোকে সিলেক্ট করব না, ইটালিকগুলো বাদ দিয়ে সিলেক্ট করব। এক্সট্রা বোল্ড, এটা গুলো বাদ দিয়ে যে কোনটা আবার সবগুলো সিলেক্ট করব। হ্যাঁ ইটালিকগুলো নিবি না, নর্মাল স্টাইলগুলোকে নিয়ে নিবি, ঠিক আছে। দিয়ে ব্যাক, তাহলে পপিন্স হয়ে গেল। নেক্সট হচ্ছে মনস্ট্যাট। মনস্ট্যাটের ক্ষেত্রেও সেম প্রসেসে সিলেক্ট করে নেব। আবার ব্যাক কর, আর একটা ছিল ফন্টটা কি ছিল, পেসিফিকো বোধহয়। হ্যাঁ স্যার, পেসিফিক ছিল। PCIFICO, এই যে পেসিফিকো। এখান থেকে আমি একটাই ওর ফন্ট স্টাইল আছে রেগুলার, এটাকে নিয়ে নিলাম। নেবার পর এই আইকনটাতে ক্লিক করবি। ক্লিক করলেই দেখতে পাবি ওপরে ফন্টগুলো সিলেক্ট করা আছে, নিচে দেখ এখানে বিভিন্ন তোর কোড পড়ে যাচ্ছে। আমি কি করব, এই কোডটাকে তুলে নেব স্টাইলের। দুটো কোড পড়ে, একটা হচ্ছে এই কোডটা পড়ে লিঙ্ক বলে, ওটা না নিয়ে আমি এইটা তুলব স্টাইলের যেটা। এটাকে কপি করলাম, নিজে সিএসএস এ আসবো। সিএসএস এ একবারে টপে এটাকে ফেলে দিলে, ভিউ পে হোয়াটসঅ্যাপ দিয়ে আমি স্টাইলটাকে উড়িয়ে দেবো, স্টাইলটা এখানে লাগবে না। সো গুগলের যে ফন্টগুলো আছে তার সঙ্গে আমার সিএসএস ফাইলটা লিঙ্ক করে দেওয়া হলো। এবার ফন্টগুলোকে আমি ইউজ করব যখন দরকার, সেই জন্য একটা কমেন্ট এরিয়া তৈরি করব, যেখানে আমার ফন্টগুলো ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে থাকবে, ওখান থেকে আমি পিক করে নেব। এখানে নিচে ফন্টের নামগুলো দিয়ে দিচ্ছে, ফন্ট ফ্যামিলি। কপি করে নাও, এখানে নিয়ে গিয়ে এই কমেন্ট এরিয়ার মধ্যে এটাকে ফেলে দাও। তাহলে আমার এই তিনটে পড়ে রইলো। এখন আমার আর গুগল ফন্টের দরকার নেই। এখন আমি আসবো এখানে। এবার ফার্স্ট হচ্ছে আমার বডি। লেআউটে গিয়ে দেখ বডি ফন্ট হিসেবে কোনটা ইউজ করা আছে। এইটা হচ্ছে আমার বডি ফন্ট, এই ফন্টটা হচ্ছে বডি ফন্ট। অর্থাৎ নর্মালি আমি বডিতে যে টেক্সটটা লিখবো সেইগুলো হচ্ছে বডি ফন্ট। সো এইটা হচ্ছে আমার বডি ফন্ট। এটাকে নে, এটাকে সিলেক্ট কর। দেখ এখানে পুরো তোর দেয়া আছে, কোনটা কি এখানে তো দেয়া আছে। ফন্ট সাইজ হচ্ছে 18 পিক্সেল, ফন্ট ফ্যামিলি হচ্ছে পপিন্স, এখানে হচ্ছে 30 পিক্সেল হচ্ছে লাইন হাইট, আর কালার ওখানে একটা কালার আছে। তাহলে তুই এখানে ফার্স্টে বডিতে গেলি। ফার্স্ট হচ্ছে আমার ফন্ট ফ্যামিলি,
ফন্ট ফ্যামিলি কি আছে? পপিন্স। এখানে ভালো ফন্ট ফ্যামিলি। দেন আমার ফন্ট সাইজ। ফন্ট সাইজ হচ্ছে আমার তোর নর্মাল, নর্মাল মানে হচ্ছে সরি, ফন্ট সাইজ হচ্ছে 18 পিক্সেল, ঠিক আছে। লাইন হাইট, লাইন হাইট আমরা অ্যাকচুয়ালি 1.5 অর্থাৎ 1.5 গুণ। আমি কোনো প্রথমে বডিতে যেটা দেবো সেটাকে আমি ফিক্স করবো না, সেটাকে সবসময় লিকুইডে রাখবো, অর্থাৎ যেখানে যেমন পড়বে সেই অনুযায়ী সেট হয়। সেই জন্য এখানে দিলাম 1.5। অর্থাৎ তুই যদি ফন্টের সাইজ বাড়াস তো লাইন হাইট বাড়বে। এবার আমাকে কেউ বলতে পারবি যে লাইন হাইটটা অ্যাকচুয়াল কি? লাইন হাইটটা কি? স্যার দুটো লাইনের ভেতরকার ডিসটেন্সটা, গ্যাপটা, গ্যাপটা। একদম। এবার এখানে 1.5 কেন দিলাম? আমার যদি ফন্ট কমে তাহলে লাইন হাইট কমবে, যদি ফন্ট বাড়ে তাহলে লাইন হাইট বাড়বে। এর জন্য তোকে বারবার আলাদা করে লিখতে হবে না, ঠিক আছে। আর কি হয় এখানে? ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট আমার 100 থেকে শুরু হয়। যখন আমরা ওখানে সিলেক্ট করছিলাম আমি ভ্যালু পাচ্ছিলাম 100, 200, 300 এরম করে। 100টা হচ্ছে হেয়ার লাইন, 200 হচ্ছে এক্সট্রা লাইট, 300 হচ্ছে লাইট, 400 হচ্ছে নর্মাল, 500 হচ্ছে মিড, 600 হচ্ছে সেমি বোল্ড, 700 হচ্ছে বোল্ড, 800 হচ্ছে এক্সট্রা বোল্ড, 900 হচ্ছে ব্ল্যাক। অর্থাৎ ফন্টটা 100 থেকে একটু 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 করে মোটা হতে থাকছে। লাস্টে হাইয়েস্ট সবচাইতে মোটা হচ্ছে কত গিয়ে না 900-তে, আর সবচাইতে আচ্ছা স্লো হচ্ছে গিয়ে 100-তে। হ্যাঁ স্যার বল। বলছি লাইটার, লাইটার ওটা লেখা আছে। ওই তো লাইটার এখানে লেখা আছে, বাট আমরা এইগুলো ইউজ করব না, নিচেকারগুলো ইউজ করব না। আর নিচেকারগুলো ইউজ করলে আমি প্রপার উইথটা দিতে পারবো না, আমি তার জায়গায় ভ্যালু ইউজ করব। ভ্যালু ইউজ করলে আমি 9খানা ভ্যালু পাচ্ছি থিকনেসের, সেখানে টেক্সট ইউজ করলে 3খানা কি 4খানা পাবি। তো কোনটা ইউজ করা বেটার? নাম্বারিংগুলো। হ্যাঁ স্যার। তো আমাদের বডির যে উইথ ফন্টের যে থিকনেস হবে সেটা হবে কিন্তু নর্মাল। তো নর্মাল মানে হচ্ছে 400, ঠিক আছে। স্যার নর্মাল ফন্টের ওয়েট সবকিছু 400 টাকা ডিফল্ট, বাই ডিফল্ট। বাই ডিফল্ট এটা সব ফন্টের ক্ষেত্রে সেম। আচ্ছা স্যার বলছি ইতালিক কিরকম করবো ইটালিক ফন্টে? হচ্ছে ফন্ট স্টাইল ইটালিক, ঠিক আছে। তো ফন্ট ওয়েট দিলাম। এইবার আমার এই লাইনটাকে আমি 4টে লাইনে লিখেছি, এটাকে আমি 4টে লাইনে লেখার দরকার পড়ে না, আমি চাইলে এটাকে একটা লাইনেও লিখে দিতে পারি। কিরম ভাবে? এখানে লিখবো ফন্ট, লিখে প্রথম হচ্ছে ফন্ট ওয়েট, তাহলে আমার ওখানে হচ্ছে 400, স্পেস দিয়ে ফন্ট সাইজ দেখ 18 পিক্সেল, স্ল্যাশ দিয়ে লাইন হাইট, আবার স্পেস দিবি, দিয়ে ফন্ট ফ্যামিলি, কমপ্লিট। 4 লাইনে না লিখে আমি এটাকে 1 লাইনে লিখে দিলাম। স্যার বলছি স্যার বলছি হ্যাঁ বল। বলছি স্ল্যাশটা না দিয়ে যদি স্পেস দেই মানে 1.5 এর আগে না, হবে লাইন না? হাইট যখন লিখবি ফন্টের সাথে তখন তোকে স্ল্যাশ দিতে হবে, স্পেস দিলে হবে না। স্যার লাইন হাইটটা দেন ইউজ এইভাবে দিতে ফন্ট 418 পিক্সেল বাই 1.5। বাই ডেটটা কেন দিলাম? আমি বললাম তো যে একটা দুটো লাইনের মধ্যে যে গ্যাপটা আমি সেট করছি, আমি যদি ওখানে ফিক্স করে দিই, সাপোজ এটাকে আমি করে দিলাম 30 পিক্সেল, তাহলে আমার যখন ফন্ট সাইজটা কিরকম হবে দেখ, আমি তোদেরকে, তোরা বুঝতে পারছিস না। এখানে ধর আমি একটা প্যারাগ্রাফ লিখে রাখছি, দু লাইনের একটা আমি প্যারাগ্রাফ লিখে রাখলাম, টেক্সটটা এরম আসছে,
এইবারেতে আমি যদি এখানে গিয়ে লাইন হাইটটা 30 পিক্সেল আছে, আমি এটাকে করে দিলাম 36 পিক্সেল ফন্ট সাইজ। দেখ ঘাড়ে ঘাড়ে চলে গেল। কিন্তু আমি যদি এটাকে 1.5 করে রাখি, 1.5 মিনস হচ্ছে ফন্ট সাইজের 1.5 গুণ, মানে এখানে হচ্ছে 36 প্লাস হচ্ছে তার হাফ অ্যাড হয়ে যাবে লাইন হাইটার। দেখ দেখেছিস, এখানেও দুটো লাইনের মধ্যে একটা প্রপার গ্যাপ রইলো। আমি যদি এটাকে কমিয়ে 18 পিক্সেল করি, তাহলেও দেখ একটা প্রপার গ্যাপ মেনটেন হচ্ছে দুটোতে। বোঝা গেল কেন আমরা 1.5টা দিই? হ্যাঁ যাতে স্যার। প্রত্যেকটা স্যার সাইজের স্যার বলছিলাম 1.5 দেওয়ার পরে গ্যাপটা অনেক বড় দেখা পাচ্ছে, যেমন 30 পিক্সেল থাকলে তখন গ্যাপটা ছোট হচ্ছে না? 30 পিক্সেল থাকলে গ্যাপটা ছোট হচ্ছে তোকে কে বলেছে? 30 পিক্সেল থাকলে তোকে গ্যাপটা ছোট হচ্ছে কে বলেছে? 30 পিক্সেলের যখন দুটো ফন্ট পড়ছে, তার মধ্যে 30 পিক্সেলের গ্যাপ তো আমি তো রেখেই দিচ্ছি, ফিক্স করে দিচ্ছি, তো সেই গ্যাপ তো ছোট এমনিই হবে। হ্যাঁ, 30 ইন্টু 1.5 গুণ। কিন্তু যখন আমি 1.5 করছি তখন তো হচ্ছে 30 ইন্টু 1.5 গুণ। এখনো বুঝতে পারিসনি? ওটা আরেকবার 36 করুন, আমি বলছিলাম। 36কে 30 করছি না, আমি যেটা দেখাচ্ছি সেটা ভালোভাবে বোঝ, তুই তোরটা না বুঝে আমারটা ভালোভাবে বোঝ। এখানে 18/1.5 আছে, স্পেসিং দেখ ঠিক আছে? তাহলে 18/1.5 মানে হচ্ছে ফন্ট সাইজ 18, লাইন হাইট হচ্ছে তোর 18 প্লাস তোর 9, মানে হচ্ছে তোর 27 পিক্সেল। কিন্তু এটাকে যদি আমি 30 পিক্সেল ফিক্সড করি, তাহলে দেখ স্পেসিংটা এরকম দেখাচ্ছে। এবার এটাকে যদি আমি ফন্ট সাইজকে যদি বাড়িয়ে দিই, জিনিসটা ঘাড়ে ঘাড়ে উঠে যাচ্ছে। তুই যখন আরো বড় করবি, এটা ঘাড়ে উঠে যাবে, একটার ঘাড়ে উঠে যাবে। হোয়ারাস আমি যদি 1.5 করি, তাহলে এটা সব সময় স্পেসিংটা মেনটেন করবে, দুটো লাইনের মধ্যে গ্যাপটা অল টাইম মেনটেন হবে। এবার বোঝা গেল? সেই কারণে আমরা সব সময় ফন্ট সাইজ যাই দিন না কেন, এখানে ইনিশিয়ালটা আমরা করে দিই 1.5, তার কারণ যাতে থ্রু আউট দ্য লেআউট তোর পুরো জিনিসটা সেম থাকে। ম্যানুয়াল করে দিলে আপ ডাউন হয়ে যেতে পারে গ্যাপটা, সেই জন্যে। স্যার বলছি যে এক লাইনে লিখতে গেলে ক্রমটা কি এরকমই রাখতে হবে না উলট পালট করলেও? উলটপালট করলে হয়, অসুবিধা হয় না। তুই যদি এখানে 400 পরে দিস, কাজ করবে না? এখানে 400টা নিচ্ছে না, এটা নিচ্ছে না, আগে নিয়ে নিত। ওখানে 400 ফেললে নিচ্ছে, দেখ গোলমাল করে দিচ্ছে। ওখানে ফন্টটাকে ধরতে দিচ্ছে না, আচ্ছা আচ্ছা। প্রপার সাইজটাকে ধরতে দিচ্ছে না। সাইজটাকে এদিক ওদিক করা যেতে পারে হয়তো। যেটাও নিচ্ছে না, এখানে ওই একদম ওইতেই রাখতে বলছে এটা। আগে অন্য সিএসএস এ হতো, সিএসএস 3 টা একদম এই প্রম্পটটাকেই, মানে এই স্ট্রাকচারটাকেই তোকে মেনটেন করতে হবে। আচ্ছা আচ্ছা। সিএসএস 2 তে ছিল এটাকে মানে সাফেল করা যেত, এখানে তোকে এটাই মেনটেন করতে হবে। ঠিক আছে? তো ফার্স্ট গেল এটা, প্রথম সেট করলাম বডি ডিফল্ট।
এইবার আসছি আরও কিছু জিনিস যেগুলো ফার্স্টে লিখে নিবি। প্রথম হচ্ছে দেখ এখানে ডিজাইন অনুযায়ী ফন্ট তো সব কটাই সেম, এটা একটা ঠিক আছে। এবার কিছু কমন জিনিস, যেমন ফার্স্ট হচ্ছে ইউএল এলআই, কোনো বুলেটেড লিঙ্ক, ডিফল্ট বুলেটেড লিঙ্ক থাকবে না, অর্থাৎ বুলেটেড লিস্ট ডিফল্ট বুলেটেড লিস্ট হবে না, এখানে বুলেট সেটাই হবে যেটা আমরা দেবো। সো আগে ডিফল্ট বুলেটটাকে সরাও, তার জন্যে লিস্ট স্টাইল টাইপ নান। সেকেন্ড আইএমজি, ইমেজটাকে করে দেবো ডিসপ্লে ব্লক, তার কারণ হচ্ছে ডিসপ্লে ইনলাইন থাকে বাই ডিফল্ট, এবং সেই ইমেজটা যেখানে পড়বে সেই জায়গাটাতে এক্সট্রা একটা স্পেস নিয়ে নেয়। সো এখানে ডিসপ্লে ওটা ব্লক হবে সবসময়। ওকে, নেক্সট হচ্ছে অ্যাঙ্কার। অ্যাঙ্কারের ক্ষেত্রে বাই ডিফল্ট হচ্ছে অ্যাঙ্কারের একটা আন্ডারলাইন পড়ে, সো ওটাকে বলা হয় টেক্সট ডেকোরেশন। তো যেটা আন্ডারলাইন আছে সেটাকে সরাবো, সো টেক্সট ডেকোরেশন নান। ঠিক আছে, এইগুলোকে আগে রেডি করে ফেলবো। আচ্ছা, এখানে আমার H1 H2 তে কি পড়ছে দেখে নাও, পপিনসি পড়ছে, আর ওকে অসুবিধা নেই, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফার্স্টে পুরো জিনিসটাকে সেট আপ করা হলো। এবারেতে আমরা যাব তোর লেআউটে। এবার আমরা একটা একটা করে লেআউটে ঢুকবো। তাহলে এখানটা হচ্ছে ডিফল্ট, এখানে একটা মার্কিং করে দিবি, ডিফল্ট সিএসএস। স্যার বলছি ইমেজটাকে ব্লক করলে তো মানে তারপরের ইমেজগুলোর পাশাপাশি তো আর কিছু রাখতে পারবো না? সব রাখতে পারবি, কোনো অসুবিধা হবে না, দেখ না এখানে। আচ্ছা, এবার এখানে আর একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে দেখ পুরো লেআউটটা পার্টিকুলার একটা এরিয়ার মধ্যে পড়ছে, বাদ বাকিটা তোর স্ট্রেচ হচ্ছে, বাট পুরো লেআউটটা দেখ একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে পড়ছে। তো এটাকে আমি একটা ক্রিয়েট করে নেবো, সেই জন্য এখানে ফার্স্ট করব ডট কন্টেনার। উইথ কত কন্টেনারের, এইটা হচ্ছে উইথ কন্টেনার 1170। সো উইথ হচ্ছে 1170 পিক্সেল। এবার কন্টেনারটাকে আমি ফেলবো একটা ডিভে, তো ডিভটা হচ্ছে ব্লক এলিমেন্ট। দেখ ফার্স্ট আগে কন্টেনারটা সেট করে নে, তারপরেতে লেআউটে ঢুকবি। তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দে, যে কোনো একটা কালার দিয়ে দিবি, এগুলো সব টেস্টিং পারপাস কিন্তু, ঠিক আছে। আর একটা হাইট দিয়ে দে, হাইট ধর 100 পিক্সেল। এবারেতে আমি এখানে গিয়ে বডির মধ্যে একটা ডিভ ফেলছি, ডিভের মধ্যে ক্লাস কন্টেনার, যাই এটা ফেললাম, এখানে দেখ কন্টেনারটা শো করে দিল, বাট ওটা লেফট অ্যালাইন হয়ে আছে, আমার ডিজাইনটা কিন্তু লেফট অ্যালাইন হয়ে নেই। তাহলে এটা সলিউশন কি হবে, এটা দেখ লেফট অ্যালাইন হয়ে রয়েছে, আমাকে কন্টেনারটা আছে মিডলে, তো আমি যে কোনো ব্লক এলিমেন্টকে যখন মিডলে নিয়ে আসব তখন লেফট আর রাইট মার্জিনটাকে অটো করব।
সো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে মার্জিন টপ আর বটমের জন্য রাখছি 0, কারণ আমার জানি না কোথায় কি থাকবে, আপাতত ডিফল্ট 0 রইল। স্পেস দিয়ে অটো যাই লিখবি দেখ কন্টেনারটা মিডলে চলে আসে। অ্যাকচুয়াল কি হয়, কন্টেনারটা মিডলে সরে না, অ্যাকচুয়াল হয় তো ডিভাইস উইথ ওই অটোর কাজটা হচ্ছে তো ডিভাইস উইথ থেকে কন্টেনারের যে উইথটা দিয়েছি সেটাকে রিমুভ করে, যেটা আমরা 1170 দিয়ে রেখেছি, রিমুভ করে যেটা থাকে সেইটাকে দুভাগ করে দুদিকে মার্জিন হিসেবে ফেলে দেয়, সেম মার্জিন। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। তাহলে যে কোনো ব্লক এলিমেন্টকে যখন মিডলে নিয়ে আসবি, পুরো এলিমেন্টটাকে যখন মিডলে আনবি, তখন হচ্ছে মার্জিন 0 অটো। আবু বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সৌভিক, সৌভিক হুম ক্লিয়ার হুম হয়েছে? হ্যাঁ। দেখিস ঘেঁটে ফেলিস না। নেক্সট। তাছাড়া আজকের ভিডিও রেকর্ড হচ্ছে, আরো আরো ভালোভাবে দেখুন। হ্যাঁ, এবার আমরা হাইট আর ব্যাকগ্রাউন্ডটাকে উড়িয়ে দেবো, কারণ কন্টেনারের হাইট কিছু থাকবে না, কন্টেনারের হচ্ছে ভেতরে যেরকম কন্টেন্ট পড়বে সেই অনুযায়ী কন্টেনার হাইট বাড়বে। বাট কন্টেনারটা উইথ দেয়া আছে আর মার্জিন অটো মানে হচ্ছে ওই 1170টা মধ্যিখানে পড়বে। এইবার আসছি একটা একটা করে প্যানেলে। আমি যদি গোটা ডিজাইনটা দেখি তাহলে দেখ গোটা ডিজাইনটাতে পার্ট আছে অনেক কটা। যেমন এই টপের পার্টটা, এটা হচ্ছে হেডার পার্ট, তার নিচের পার্টটা হচ্ছে একটা ব্যানার পার্ট, তার নিচে বেশ কিছু কন্টেন্ট পড়ছে, তার নিচে লাস্টে গিয়ে থাকবে একটা ফুটার পার্ট। তাহলে আমরা ফার্স্ট আগে যাব হেডার পার্টে। প্রথম আমরা হেডার পার্টটাকে ক্রিয়েট করব। এবার একটা জিনিস মনে রাখবি, এখানে যেমন আছে অ্যাজ ইট ইজ সেরকমই দেখতে হতে হবে, তুমি তোমার নিজের মতো ক্রিয়েট করতে পারবে না। ডিজাইনে যেমন আছে লুক অ্যান্ড ফিল ঠিক সেরকম আনতে হবে। তাহলে ফার্স্ট কি আছে দেখ, হেডার পার্টের মধ্যে এটা হচ্ছে আমার হেডার পার্ট। তাহলে ফার্স্ট আগে এখানে একটা প্যানেল নিচ্ছি বডির মধ্যে। প্রথম আগে কন্টেন্টটাকে 3টে পার্টে ভাগ করে দাও। হেডার, মেন, একটা হচ্ছে ফুটার, 3টে পার্টে ভাগ হলো। এখানে আমি ফুটার রাখছি, হেডারে হেডার থাকছে আর মেনে থাকছে মেন কন্টেন্ট। দেখ পুরো পেজটাকে আমি 3খানা পার্টে ভাগ করে দিয়েছি। এবার ফার্স্ট আসছি হেডারের স্টাইল। হেডারের স্টাইল দেওয়ার জন্য এখানে একটা আইডি দিচ্ছি, পেজ হেডার। চলে যায় এটাকে কপি করে চলে যায় তো সিএসএস এ, আইডি পেজ হেডার। দেখ হেডারে আমার সাইজটা ফিক্সড, সেই জন্য এটার আমি এই হোয়াইট পার্টটার হাইট নেব, যেটা তোর অলমোস্ট 90 পিক্সেল। তাহলে হাইট 90 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হ্যাশ এফএফএফ। আর এখানে দেখ টপে আমার বর্ডার আছে, F8 দিয়ে দেখ হাইট হচ্ছে 13 পিক্সেল। তাহলে আমি হেডারটাকে এখানে কালারটা নিয়ে নিলাম, এখানে করলাম পেজ হেডার
বর্ডার টপ, আমার টপে আছে বর্ডারটা, নিচে নেই, বটমে নেই। সো বর্ডার টপ সলিড 13 পিক্সেল হ্যাশ, অর্থাৎ কালারটা। তুই যদি রিফ্রেশ করিস এবার তুই দেখতে পাচ্ছিস ওপরে বর্ডারটা পড়েছে। ঠিক আছে, হলো, বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে আমাকে কন্টেন্ট ফেলতে হবে। তাহলে আমরা কন্টেন্টের জন্য কন্টেনারটা রেখে দিয়েছি। তাহলে হেডারের ভেতরে ঢুকলাম, এখানে একটা ডিভ নিলাম, ক্লাস অ্যাড করলাম কন্টেনার। এই ডিভের ভেতরে আমার পুরো জিনিসটা এবার লোড হবে। এবার আমার কি চাই, এখানে এখানে অর্গানিক ফার্ম বলে একটা লোগো আছে। ফার্স্ট আগে লোগোটাকে কেটে নাও। এটা হচ্ছে লোগো। ফার্স্ট আগে লোগোটাকে কপি করো। দেখ লোগোটা আমার ট্রান্সপারেন্ট আছে এখানে। যখন কোনো ট্রান্সপারেন্ট লোগোকে আমি ওয়েবের জন্য রেডি করব তখন অ্যাজ এ পিএনজি সেভ করব। সো অল শিফট কন্ট্রোল এস, মানে সেভ ফর ওয়েব। এখানে গেলাম, এখানে গিয়ে পিএনজি 24 দিয়ে এখান থেকে সেভে ক্লিক করলাম। সেভটা কোথায় করব, এই যে ইমেজেস ফোল্ডার করেছি সেইখানে। এখানে ফার্স্ট রাখছি লোগো বলে। এইবার এইখানে দেখ, বাঁ দিকে একটা প্যানেল, ডান দিকে একটা প্যানেল। তাই দুটো প্যানেলকে দুদিকে নিয়ে যেতে হলে কি করতে হবে? স্যার ফ্লোট ফ্লোট ইউজ করতে হবে। হ্যাঁ বল। স্ট্যান্ড নিতে হবে, স্ট্যান্ড। স্প্যান নয়, ফ্লোট ইউজ করতে হবে। ফ্লোট ফ্লোট স্যার। ইউজ করতে হবে, এক্স্যাক্টলি। তো তার জন্য ফার্স্ট আগে আমি এখানে কন্টেনারের মধ্যে ফিগার, ফিগারের মধ্যে ক্লাস লোগো, ঠিক আছে। এখানে আমি img স্পেস src এর মধ্যে লোগোটাকে টানবো, ইমেজেস স্ল্যাশ লোগো পিএনজি। এখানে অল্ট দিবি, ঠিক আছে। তাহলে ফিগারের মধ্যে এটা হলো। এবার যখনই কোনো একটা পেজে তুই, যে কোনো পেজে, নিজের পেজ হোক অন্যের পেজ হোক, যে কোনো পেজ লোগো যখন ইনসার্ট করবি সেই লোগোতে যেন লিঙ্ক থাকে সেই পার্টিকুলার রিলেটেড পেজের হোম পেজে। তাহলে এখানে আমার এ স্পেস এইচডিএফ হ্যাশ এটাকে এখানে দিয়ে দাও। অর্থাৎ ফিগারের মধ্যে আমার ফার্স্টে অ্যাঙ্কার ফেললাম, অ্যাঙ্কারের মধ্যে আমি ইমেজটাকে ওখানে ফেলে রাখবো। সে বলছে ফিগারের ক্লাস না দিয়ে যদি ডিবে ক্লাস নিই লোগো বলে। HTML5 এর ট্যাগগুলো আছেই প্রপারভাবে আইডেন্টিফাই করার জন্য। ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার লোগোতে লিঙ্কটা যেটা হবে সেটা সব সময় index.html, অর্থাৎ তোর হোম পেজে হোক ইনার পেজে হোক যেখানেই থাকুক, যখনই কেউ লোগোতে ক্লিক করবে ওটা সবসময় হোম পেজে রিডাইরেক্ট করবে। এটা হচ্ছে আমার লোগোটা পড়লো, বাট এখনো পর্যন্ত এরকম ভাবে
লোগোটার পাশে আমার এখানে তুলতে হবে যেটা, সেটা হচ্ছে ন্যাভিগেশন, একটা সার্চ বক্স, আর তার সঙ্গে দুটো ন্যাভিগেশন ওখানে বাটন আছে। তাহলে এখানে ফার্স্ট লিখবো nav ক্লাস মেন nav। তাহলে একটা হচ্ছে লোগো বাঁ দিকে চলে গেল, এবার মেন ন্যাবটা তৈরি করছি। মেন ন্যাবের ভেতরে কি কি আছে দেখ, একটা সার্চ বক্স আছে, একটা অ্যাড টু কার্ট বাটন আছে, আর একটা তোর ড্রপ ডাউনের লিস্টে দেওয়া আছে। তাহলে ফার্স্ট হচ্ছে এখানে ফর্ম, ওখানে আমি ফর্ম করে এখানে এই আইকনটাকে পুরো এখানে সমেত ঢুকিয়ে দেবো। তাহলে ওটা যদি করতে চাস তাহলে এখানে হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, আর একটা বাটন ইনপুট টাইপ আইকনগুলো আছে, ঠিক আছে। ইনপুট টাইপ টেক্সট হবে, ওটা ইনপুট টাইপ সার্চ হবে। আর ইনপুট টাইপ হচ্ছে সাবমিট, ঠিক আছে। দুখানা ওখানে আমার হয়ে গেল। এখানে আছে এটা। তাহলে ফার্স্ট আমার দুটোকে দুদিকে নিয়ে যেতে হবে, দুটোর মধ্যে কোনো কমন গ্যাপ আছে কিনা দেখ, ওপরে আছে 19 পিক্সেল। তাহলে এখানে যাও, পেজ হেডার, কাউন্টার, ফিগার, লোগো, ডিজাইনটা কি আছে, আচ্ছা প্যাডিং, প্যাডিংটা কোথায় পড়ছে, কন্টেনার। ঠিক আছে, ওটা দেওয়া রইল। তাহলে এটার হাইট কত দেয়, হাইট হচ্ছে 19 পিক্সেল। ঠিক আছে, পেজ হেডার, আচ্ছা কন্টেনার, ঠিক আছে। দেখ হয়েছে। এইবারেতে দুটোকে আমায় দুদিকে নিয়ে যেতে হবে, কারণ হচ্ছে তুই দেখ এখানে যদি আমরা ইমেজটাকে চুজ করি, ও কিন্তু অ্যাকচুয়াল পুরোটা নিচ্ছে,
আদা পুরোটা নিয়ে রাখছে, ওই জন্য পাশে ওটা উঠতে পারছে না। তাহলে পুরোটাকে কাটানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তিনটে ক্লাস এখানে লিখতে হবে। এলটি ফ্লোট লেফট, ঠিক আছে, আরটি আরটি হচ্ছে ফ্লোট রাইট, আর একটা হচ্ছে ডট ক্লিয়ার। ক্লিয়ার বোথ ফন্ট সাইজ 0, ঠিক আছে। তাহলে আমার যেখানে আমার কমপ্লিট হয়ে যাবে ফ্লোটিং সেখানে আমি ক্লিয়ার ক্লাসটা ইউজ করে দেবো। তাহলে এইবারে এখানে যা লোগোতে আমার লোগোটা বাঁ দিকে আছে, ঠিক আছে। ওটা হচ্ছে এলডি, মেন ন্যাপটা হচ্ছে রাইট সাইড দিকে যাচ্ছে, দেখ পাশাপাশি এসছে। ঠিক আছে, আর পাশাপাশি এসছে। তাহলে এবার আমি এখানে বাকি পুরো জিনিসটা করব। এটুকুনি আগে ভালো করে দেখ, আমি জাস্ট 1 মিনিটে আসছি, ঠিক আছে?
এবার দেখ এখানে আমাদের কতখানি হচ্ছে এ অবধি। আচ্ছা, ফার্স্ট আগে আমরা এই ফর্মটাকে সাজাবো, তারপরেতে বাদ বাকি জিনিসগুলো করব, ঠিক আছে? তো ফর্মটাকে সাজানোর জন্যে ফটোশপে যা, দেখ এইটা হচ্ছে ফর্মটার টাইপ। তাহলে ফার্স্ট আগে ফর্মটাকে উইথটা নিয়ে নাও, ফর্মটার মোটামুটি 270 পিক্সেল। তাহলে ফার্স্ট এই ফর্মটার একটা নাম দেবো, যে ফর্ম। তো এখানে ক্লাস দাও সার্চ ফর্ম, এটাকে ধরো, এখানে যাও, ফার্স্ট হচ্ছে এখানে ফর্ম ডট সার্চ ফর্ম, ওকে। এখানে উইথ হচ্ছে 270 পিক্সেল, হাইট হচ্ছে 42 পিক্সেল, 42 পিক্সেল, ঠিক আছে। বর্ডার চারদিকেই আছে, সলিড 1px হ্যাশ। এইখানে দেখ কালার আছে বর্ডারে, এই কালারটাকে এখান থেকে পিক করবি, এখানে দিয়ে দাও এটা, ঠিক আছে। বর্ডার কালার কি রে বাবা, এটা না বিরক্ত করে মারে সব। আর এখানে হচ্ছে বর্ডার রেডিয়াস, কারণ দেখ দুদিকটা রাউন্ড আছে, তো 100 পিক্সেল যদি করি, দেখ এখানে দেখ চলে এসছে আমার ফর্মটা, ঠিক আছে। এইবার ফর্মের ভেতরের এইগুলোকে রেডি করতে হবে। তাহলে সার্চ ফর্ম ফার্স্ট হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, ইনপুট থার্ড ব্র্যাকেটের মধ্যে টাইপ ইকুয়ালস টু টেক্সট, এরম ভাবে লিখবে। এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে কাজ হতে হতে থার্ড ব্র্যাকেট হঠাৎ, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেটে কাজ হতে হতে থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেটটা হচ্ছে প্রপার্টিটাকে ধরে তারা। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ঠিক আছে, এখানে দেখ থার্ড ব্র্যাকেটটা হচ্ছে আমার এখানকার একটা পার্টিকুলার এলিমেন্টকে যখন আমি অ্যাট্রিবিউট সিলেক্ট করছি তখন আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে, আমি আগেরগুলো দেখ ক্লাস নেম দিতে দিতে আসছি, এখানে পার্টিকুলার দেখ এটার টাইপ ইকুয়াল টু টেক্সট দিচ্ছি, অর্থাৎ টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে টেক্সটটা থাকবে। ঠিক আছে, আমরা এখানে যেমন দিচ্ছি না ইনপুট টাইপ সার্চ, সেরকম। ও এটা সার্চ আছে, তাহলে ইনপুট টাইপ সাবমিট, এটা তাহলে ইনপুট টাইপ সার্চ হবে। বোঝা গেল? ফর্মের এলিমেন্টগুলোকে আমরা এইভাবে স্টাইল করতে পারি। তাহলে এখানে হচ্ছে হাইট আছে দেখ 42 পিক্সেল, তাহলে এখানে হাইট করে দাও 42 পিক্সেল, বর্ডার 0। ঠিক আছে, এইবার ফন্টের ক্ষেত্রে আমি যখন ফর্ম করব, ফর্মের মধ্যে সবসময় ফন্ট ফ্যামিলি ডিক্লেয়ার করে দেবে, তা না হলে কিন্তু এটা ইয়ে হয় না। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে করব। ওটাতে তো লাগছে না, এটাকে দিয়েই করে দিই শুধু। ঠিক আছে, এখানে ফন্ট সাইজ হচ্ছে আমার 18 পিক্সেল, আর কালার হচ্ছে ব্ল্যাক। ওকে, উইথ হচ্ছে মোটামুটি করে দাও 70%। এটা এবার আমার সাবমিট কোয়ারিটাকে ঢোকাবো আমি ওখানে। আচ্ছা, সার্চ ফর্ম যেটা করা হয়েছে সেটার মধ্যে আবার আমি প্যাডিং রাখবো, প্যাডিং। এদিকে দেখ খানিকটা গ্যাপে লেখা শুরু হচ্ছে, দেখেছিস এইখানে? তো এই প্যাডিংটা দুদিকে থাকবে 0-15 পিক্সেল। তাহলে এখানেও দেখ জিনিসটা এরকম দেখাচ্ছে। বক্স সাইজ, বর্ডার বক্স, এটা আমি বলেছিলাম বর্ডার বক্সের ইউজটা কোথায়। হাইটটাকে একটু কমিয়ে দাও, এগুলোকে অ্যাডজাস্ট করে নিবি সব সময়। দেখ এখানে চলে এসছে, যখন আমি লিখবো এখানে ক্লিক করলে এখানে লিখতে পারবো। ফন্ট সাইজটা বড় হয়ে যাচ্ছে, ফন্ট সাইজটা 18 জায়গায় 16। ঠিক আছে, এইবার এইখানে এই যে ইনপুট টাইপ সার্চ বক্স রেখেছি এইখানে রেখে দে প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার রেখে রাখ সার্চ হেয়ার। তো দেখ সার্চ হেয়ার এরকম আসছে। তাহলে আমি যদি এইখানে কালারটাকে টেক্সট কালারটাকে কমিয়ে দিই তাহলে আমার ওখানে এটা
খানিকটা দেখা যাবে। তাহলে এখানে টেক্সটের কালার করে দাও হ্যাশ, মানে সার্চ। দেখ ফার্স্ট হচ্ছে সার্চ বক্স এরকম হলো। এবার হচ্ছে সার্চ আইকনটা ওখানে পড়বে। সার্চ আইকনটাকে ফেলার জন্যে এখানে দেখ, এটা একটু কমপ্লিকেটেড হবে, একটু দেখবি। সাবমিট। এখানে এটাকে কেটে নাও, কপি, কন্ট্রোল এন, কন্ট্রোল ভি, অল্ট শিফট কন্ট্রোল এস, সেভ। এটাকে সার্চ আইকন, F8 23 22, ওকে। তাহলে এখানে হাইট হচ্ছে 38 পিক্সেল, উইথ হচ্ছে 38 পিক্সেল, ঠিক আছে। বর্ডার 0, ব্যাকগ্রাউন্ড URL ডট ডট স্ল্যাশ, ডট ডট স্ল্যাশটা কেন দিচ্ছি দেখ, আমরা আছি কোথায়, সিএসএসটা আছে স্টাইলের ভেতরে। তাহলে স্টাইল থেকে যদি আমি ইমেজেস ফোল্ডারকে অ্যাক্সেস করতে যাই, প্রথমে আগে একটা স্টেপ ব্যাকে যেতে হচ্ছে, তো স্টাইল থেকে কমন জায়গায় আসতে হচ্ছে, তারপর আমি ইমেজেসের ভেতরে ঢুকছি। ওই কমন জায়গাটাতে আসার জন্যে ডট ডট স্ল্যাশ, তারপর ইমেজেস, তারপর সার্চ আইকন। আর ব্যাকগ্রাউন্ডে একটা রিপিটের ব্যাপার থাকে, তো এখানে করে দেবো নো রিপিট। লেফট থেকে 50%, টপ থেকে 50%, অর্থাৎ মিডলে, ঠিক আছে। এখানে দেখ আইকনটা চলে এসছে। এইবারেতে টেক্সটটাকে সরাতে হবে, এই যে টেক্সটটা আছে টেক্সটটাকে সরাতে হবে। তো এখানে দাও টেক্সট ইনডেন্ট -20,000 পিক্সেল, অর্থাৎ টেক্সটটা পুরো ওয়েবসাইটের বাইরে চলে গেল, শুধু আইকনটা দেখা যাবে এখানে। দেখ এইবার আমরা এখানে কি করব, যেটা সার্চ হিয়ার আছে, অর্থাৎ এইটাকে সার্চ ফর্মটাকে করব ফ্লোট লেফট, আর সাবমিটটাকে করে দেবো ফ্লোট রাইট। দেখ পড়ে রইলো সার্চ বক্স। এবার তুই এইখানে টাইপ করলে এখানে টাইপ করতে পারবি। এবার দেখ একটা হোভারে দেখ ব্লু কালার আসছে, তাহলে এখানে করে দাও সার্চ বক্সের এখানে আউটলাইন 0, আর কিন্তু কোনো কালার আসবে না। তাহলে তো সার্চ বক্সটা রেডি, ঠিক আছে। তাহলে ফার্স্ট দেখ আমার সার্চ বক্সটা রেডি হলো। এইবার এখানে দেখ আরো দুটো আমার ন্যাভিগেশন রয়েছে, একটা দুটো, একটা মোবাইল ন্যাব আছে, ওখানে একটা আইকন আছে। এখানে আমি করব কি, এখানে গেলাম, তাহলে ন্যাব রাইট এটা পড়ে গেল, সার্চ ফর্ম পড়ে গেল।
এখানে a স্পেস href হ্যাশ এখানে আমি করে রাখছি কার্ট ক্লাস ইকুয়ালস টু কার্ট আর এখানে হচ্ছে মোবাইল ন্যাব, ঠিক আছে। এখানে দেখ দুখানা আমার ফেলে রাখলাম। এইবার আমি আইকন ফেলবো। এই আইকনগুলো আমরা তুলেছিলাম কোথা থেকে, সবাই বুঝতে পারছিস নাকি পুরো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে স্যার, পারছি। বুঝতে পেরেছি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে এখানে যে আইকনগুলো, আমরা আইকনগুলো যখন এখান থেকে নিয়েছিলাম এগুলোকে ফন্ট অসম থেকে নিয়েছিলাম। আমি ফার্স্ট ফন্ট অসমে যাব এখানে। সো ফন্ট অসম অ্যাকচুয়ালি একটা সিএসএস, বাট ওই সিএসএস দিয়ে আমি আইকনগুলোকে ক্রিয়েট করতে পারি। সো ফার্স্ট আগে আমার দরকার হচ্ছে ফন্ট অসম সিডিএন, অর্থাৎ ফন্ট অসম থেকে আমি তোর ডাইরেক্ট আইকনগুলো ওখানে ক্রিয়েট হবে। তো এইখানে দেখ ফন্ট অসম সিডিএনটা পড়ে রয়েছে, এইটা হচ্ছে ফন্ট অসম সিডিএনের লিঙ্ক 6.2.1। এটাকে আমি ফার্স্টে কপি করে নিলাম, কপি করে হেডের মধ্যে এই যে সিএসএসটা আছে এটাকে কপি করে ফেলে দে এখানে। সার্চ আইকনটাকেও তাই ফন্ট ডাইরেকশন থেকে নিতে পারতাম। না, তাহলে ওটা তোর ব্যাকগ্রাউন্ডে আমি বসাবো কি করে? আমি তো বাটনটাকে তো রাখতে পারবো না, ব্ল্যাঙ্ক তো রাখতে পারবো না। ওই জন্য ওটাকে আমি আলাদা করে ইমেজ কেটে নিলাম। তা নাহলে আমি ওখানে সার্চ আইকন দিয়েই ওটা করা উচিত, কিন্তু কিন্তু বাটন যখন করবি, বাটনের মধ্যে তুই যখন একটা কিছু ফেলবি তো টেক্সট তো দিতে হবে, তাহলে তো ওটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। দেখছি ওটাকে যদি করা যায় আমি করে দিচ্ছি। আগে এইগুলোকে সেট করে নিই, ওটাকে কন্টেন্ট দিয়ে যদি বসিয়ে দেওয়া যায় তাহলে করে দেওয়া যাবে। ওকে, এখানে দেখ তাহলে ফার্স্ট আগে এটাকে দিয়ে দিলাম। এইবারেতে হচ্ছে আমি এখানে আইকনগুলোতে বসাবো। এখানে ক্লাস এফএএস, এফএএসটা মানে দিতেই হবে। এফএএস হলে তুই সিএসএস এর ক্লাসগুলোকে কল করছে। এবার এখানে যা ফন্ট অসম আইকন, আইকনস, এখান থেকে আমার বিভিন্ন আছে। তাহলে ফার্স্ট আগে আমি এখানে খুঁজবো কার্ট আইকন। দেখ এখানে আমি বিভিন্ন কার্ট আইকনগুলো দেখতে পাচ্ছি। তাহলে আমি এটা নিয়ে নিই। ওখানে যেটা আছে অলমোস্ট সেম টাইপের দেখতে এটাই, এছাড়া তো আর কোনো সেরকম দেখছি না। দেখছি ফন্ট অসমের অনেক আইকন কাজ করেনি। হ্যাঁ জানি, ওই জন্যই। তাহলে এটাকে নিয়ে নিচ্ছি আমি কার্ট। এখানে এই যে এটাকে নিয়ে এখানে গিয়ে বসিয়ে দে। আইটা লাগবে না, ঠিক আছে। দেখ এলো কিনা, ফার্স্ট থেকে একটা বসিয়ে চেক কর।
আসছে না কিন্তু। স্যার ওখানে এস ফার্স্ট ওয়ার্ডটা এক্সট্রা পড়ে গেল যখন কপি পেস্ট করলেন ক্লাসের পরে। না সেটা না হলে এটা আসবে না। এফে এখানে না আসছে না এগুলো, দাঁড়া অন্য জায়গা থেকে দেখতে হবে। আছে কিছু কিছু জিনিস আছে এখানে। স্যার ফার্স্ট আইকনটা নেন চলে আসবে। আমি এরকম চাইছি, আমার তো এরকম দরকার। তার আর একটা জায়গা আছে আইকনস। কার্ট, এইটা এফএ শপিং কার্ট। একটাই দিচ্ছে। চ এটাই দি, কি আর করা যাবে। কি ব্যাপার বলতো? আসছে না কেন? এফএএস এফএ কার্ট এখানে তো ঠিকঠাকই ফেলা হয়েছে, নিচ্ছে না কেন? কি হলো? দাঁড়াও। হুম, কিসের? এখানে নিচ্ছে না, কেন নিচ্ছে না বুঝতে পারছি না। এখানে এটা কেন নিচ্ছে না বুঝতে পারছি না। কেন নিচ্ছে না, নেবে না কেন? আমার তো পুরোটাই তো পড়ছে এখানে। এই তো নিয়েছে, নিয়েছে। ওকে, নিয়ে নিয়েছে।
ওকে, নিয়ে নিয়েছে। তাহলে এটা স্যার তখন কি কারণে নিচ্ছিল না, এখন নিয়ে নিল? ওটাই তো বুঝতে পারছি না। ও, এইটার জন্যে। হ্যাঁ, এই তো নিচ্ছে। তাহলে এখানে যখন এটা নিচ্ছে, আরেকবার ওইটাকে ট্রাই করে দেখি। ওখান থেকে নিলে ওখানকার আইকনগুলো আরো প্রপার আছে। তার মানে এটা তুই যাই দিবি, কার্টের একটাই নেবে। স্যার বল বল বল। তখন এ বি হয়ে গেছে টাইপ। আচ্ছা, ওটা একটাই নিচ্ছে, আউটলাইনটা নিচ্ছে না। ঠিক আছে, তাহলে আমার শপিং কার্টের একটা রইলো এখানে, আর এখানে আর একটা হবে আমার মোবাইল ন্যাবের ক্ষেত্রে। তাহলে মোবাইল ন্যাবের ক্ষেত্রে এখানে যা, এখানে গিয়ে আমার এটা হচ্ছে বার, এই যে এইটা হচ্ছে মোবাইল ন্যাব বার। তাহলে আমি এইটা নিয়ে নেব। এটাই আমার আছে বোধহয় ওখানে, তাই তো? ফটোশপে হ্যাঁ, এইরকমই আছে একটা, এটাই আছে। সো আমি এইখানে এটাকে নিয়ে না, এফ এ বার। না, ইএসআই আলাদা। হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইএসআই তিনটে হয়। দেখ, চলে এসছে ওটা। ওকে, তাহলে এইবার আমি এইখানে এই তিনটেকে ধরবো। তাহলে মেন ন্যাব, ন্যাবের মধ্যে। তাহলে আমার যেটা সার্চ ফর্ম, এটা উইথ হলো, এটাকে করে দাও ডিসপ্লে ইনলাইন ব্লক, পাশাপাশি চলে এলো। এটা হচ্ছে ডট সার্চ মেন ন্যাভ এ, এটাও ডিসপ্লে ইনলাইন ব্লক,
এবার দেখ হাইট ছিল 38 পিক্সেল, এইগুলোকে আমি লাইন হাইট দিয়ে দেবো 38 পিক্সেল। কি ব্যাপার, এটাকে এরকম হচ্ছে কেন? সব ফ্লোটিং এ করে দিই, সব চাইতে ভালো। ফ্লোট লেফট, ফ্লোট লেফট। হাইট কতটা? সার্চ ফর্মে হাইট কতটা আছে? 42। ফ্লোট লেফট, দেখ হয়েছে। এবারেতে প্রত্যেকটার মধ্যে একটা স্পেসিং আছে 26 পিক্সেল। তাহলে এখানে মার্জিন লেফট 26 পিক্সেল। দেখ পুরোটা দেখ সেট হয়ে গেছে এখানে। এবার কালার, এখানে এটা হচ্ছে কালার, জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান। মানে দেখ এখানে আমার দেখ টপ পার্টটা পুরো কমপ্লিট হয়েছে, বোঝা গেছে এখানটা? এই দেখ তো টপ পার্ট কমপ্লিট হয়ে গেছে এখানে। এইবার হেডারের প্যাডিংটাকে একটু কমিয়ে দে, তাহলে এটা একটু উঠে যাবে। 10 পিক্সেল রাখ প্যাডিংটাকে, 12 পিক্সেল রেখে দে। হ্যাঁ এই যে দেখ তোর এখানে হেডার, এর নিচে হচ্ছে আমার, এরপর এখান থেকে এই ইমেজটা পড়বে। তাহলে এইটা যদি ব্যানারের ইমেজ হয়, ইমেজটাকে কাটবো, কপি, এটা হচ্ছে দেখ ব্যানার ইমেজ। যখন ব্যানার ইমেজ করবি ফটোশপ থেকে, যখন কোনো বড় ইমেজকে ওয়েবের জন্য রেডি করবি, তখন হচ্ছে ফাইল থেকে গিয়ে সেভ অ্যাজ করবি না, এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এটা হচ্ছে অপটিমাইজ হয়, অর্থাৎ ইমেজগুলো তুলনামূলক সাইজে অনেক ছোট হয়ে যায় কোয়ালিটি মেনটেন করে। এখানে দিবি জেপেগ। এবার এখানে কোয়ালিটিটাকে মেনটেন করতে পারিস। দেখ অরিজিনাল সাইজ হচ্ছে 3.8 এম, এটা ছোট হবে 306 কেবিতে, এতটা কমে। তো এটাকে সেভ কর,
ব্যানার 01 দিলাম। এবার তুই এখানে তোর HTML এ আসবি, এই কন্টেনারের মধ্যে, এই মেনের মধ্যে হেডারে যা হবার হয়ে গেছে, এখানে একটা সেকশন ক্লাস ব্যানার, ব্যানারের মধ্যে আমার ইমেজটা পড়বে img স্পেস src ইমেজেস স্ল্যাশ ব্যানার অল্ট। এবার দেখ যখনই তুই ব্যানারে ফেলবি ইমেজটা অনেক সময় বড় হয়ে যায়, অনেকটা বড় আছে ওটা, তো এখানে স্ক্রল চলে আসে। এই স্ক্রলটাকে ঠিক করার জন্যে কর ব্যানার img উইথ 100%, হাইটটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ দেখ তোর এলো এবার ডিজাইনের মতো। আচ্ছা এইরকম ভাবে তোকে প্রত্যেকটা পার্ট করতে করতে যেতে হবে। এটাও ভালো, এটাও ভালো, যে কোনো একটা। এখানে অ্যাকচুয়ালি স্লাইডার আছে ডিজাইনটাতে, বুঝলি তো, নিচের এটা স্লাইডিং হবে, তো স্লাইডারটা পরে অ্যাড করব। এখন থাক, এখানে তিনটে ইয়ে থাকবে কাটা। হুম স্যার বলছিলাম আপনি যে ছবিটা কেটে নিচ্ছেন সিলেক্ট করে, ওই ছবিটা ফাইল করে সেভ করা যাবে না? না, ফাইল থেকে সেভ করলে হবে না, এটা ওয়েবে যখন কাজ করবি ফাইল থেকে সেভ করলে হবে না। স্যার কারণ এই পিএইচডি ফাইলটার মধ্যে তো সেই ছবির ফাইলটা দেওয়া আছে, আমি সেই জন্য বললাম ছবির ফাইলটা নিলে হবে না? না, এখান থেকে আলাদা করে সেভ করতে হবে, এই অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ না করলে বেশি বড় ফাইল হয়ে গেলে তোর ওয়েবে প্রবলেম হয়। সব সময় যখনই আমরা এই ধরনের কোনো ইমেজ নিয়ে কাজ করব, যে কোনো ইমেজ, আমরা সব সময় অপটিমাইজ করে নেব, সব সময় অপটিমাইজ করাটা ম্যান্ডেটরি। এবার এখানে স্লাইডারটা পড়বে, পরে স্লাইডারটা ওই তিনটে ইমেজ দিয়ে কাজ হবে। ঠিক আছে, এই এইচটিএমএলটা ভালো করে দেখবি, দেখার পর নেক্সট জায়গাটা, অর্থাৎ এই আমি আজকে পিএইচডি সমেত দেবো, এই পার্টটা করার চেষ্টা করবি, ওপরের পার্টটা, বা যে যতটা পারবি করার চেষ্টা করবি। আমি তো করবই, তোদের কোথায় কোথায় ভুল আছে সেইগুলো দেখতে পারবি। তো আগে যেটা দিয়েছি সেটাকে ভালো করে চেক করবি, চেক করার পর এই পার্টগুলো, ফার্স্ট এই ব্যানারের পার্টটা, তারপরে নিচের এই পার্টটা, তারপর নিচে যে ইমেজটা ফেলছে এইটা, এইগুলো সব কটাকে যে যতটা পারবি এগো। ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ স্যার। ভুল হোক, হ্যালো। ট্রাই করবি ভুল হোক। স্যার বলছি ছবিটা অপটিমাইজ করা মানে ওটা কি বুঝলাম না ঠিকঠাক। অপটিমাইজ করা মিন্স হচ্ছে একটা ইমেজকে যখন তুই ফটোশপ থেকে ডাইরেক্ট সেভ অ্যাজ করছিস, তার যে ফাইল সাইজ হয় সেটা অনেক বেশি হয়। ওয়ারাস যখন আমি অপটিমাইজ করি কোয়ালিটিটা সেমই থাকে, বাট সেটা ফাইল সাইজটা অনেক অনেক কমে যায়। সেই জন্যে একটা ওয়েব পেজের যখন কোনো ইমেজ লোড হয় তখন সেটা ব্যান্ডউইথ অনেক কম খায়। সেই কারণে প্রসেসটাকে বলা হয় অপটিমাইজ করা, অর্থাৎ কোয়ালিটি আমার সেম থাকছে বাট ফাইলের সাইজ অনেক ছোট হয়ে যাচ্ছে। এতে ইমেজটা অনেক তাড়াতাড়ি লোড হবে। একটা 500 MB ফাইল লোড হতে যতটা টাইম লাগে, নিশ্চয়ই 50 MB ফাইল লোড হতে ততটা টাইম লাগে না। কোয়ালিটি কোনো তফাৎ থাকবে না তাহলে? কোয়ালিটির তফাৎ থাকবে, বাট যে তফাৎটা থাকবে সেটা বুঝতে পারবি না। যদি প্রপার অপটিমাইজ করা হয় সেই তফাৎটুকুও বুঝতে পারবি না। তুই কি বুঝতে পারছিস? এই দেখ না, এইখানে তো এই ইমেজটা রয়েছে, আমার এখানে এটা আছে, দুটোর মধ্যে কি তফাৎ আছে?
দুটোর মধ্যে কি তফাৎ আছে বল, বুঝতে পারছিস কিছু? এটা হচ্ছে অরিজিনাল ইমেজটা, এটা হচ্ছে আমি অপটিমাইজ করে দিয়েছি ইমেজটা, কোনো তফাৎ বোঝা যাচ্ছে কি? যেটা আমি অপটিমাইজ করে দিয়েছি সেটার যদি ইমেজটার সাইজ দেখিস 307 কেবি, 307 কেবি। এই ইমেজটাকে যদি আমি সেভ অ্যাজ করতাম, ফাইল থেকে গিয়ে সেভ অ্যাজ করতাম, সেম কোয়ালিটি রাখছি আমি, সেভ অ্যাজ করতাম, ধর আমি জেপেগ হিসেবে সেভ অ্যাজ করবো। স্যার ওই যে 12টা যদি আমি এক করে সেভ করি, যেটা 12 আছে ওখানে সেভ করার আগের অংশ মুহূর্তে 12 একটা অপশন আছে। হ্যাঁ তুই কর না, যত হাই করবি তত তোর ফাইল সাইজ হাই হবে, মানে বেশি হবে। দেখ ওটা তো আপনি ওটা তো আপনি 12তেই সেভ করলে তো সাইজটা তখন বেড়ে যাচ্ছে, যদি আমি একটা সেভ করলাম। আরে না অসুবিধা নেই, কপ করে নিলে অসুবিধা নেই। এখানে দেখ 839 কেবি। আমি কেন যাব, আমি হায়ার ভ্যালুতে কেন যাব, আমি হায়ার ভ্যালুতে কেন যাব? ফাইল থেকে যখন সেভ অ্যাজ করছি জেপেগ, আমি হায়ার ভ্যালুতে এখানে কেন যাব? ঠিক আছে, এখানেও খানিকটা করে দেয় যে বেসলাইন অপটিমাইজ, প্রগ্রেসিভ, বাট স্টিল এখানে তোর যেটা ফাইল সাইজ দিচ্ছে 839 কেবি, আমার সেখানে অপটিমাইজ করলে সেটার ফাইল সাইজ গিয়ে দাঁড়াচ্ছে 307 কেবি, হাফেরও কম। আমি কেন যাব ওটাতে? কোয়ালিটি আমার সেম থাকছে। তো এইটা হচ্ছে মেন ডিফারেন্স অপটিমাইজে। ওয়েবে সবসময় ইমেজ যতটা পারা যায় লাইট ওয়েট করা উচিত, বাট তার মানে এই নয় যে আমি কোয়ালিটিটাকে কমিয়ে দেবো। ঠিক আছে, স্যার বলছি ওই নিচে যে ছোট ছোট স্যার ইমেজ গুলো ওইগুলোও কি ওই অপটিমাইজ করে করবো? সব অপটিমাইজ করা, প্রত্যেকটা অপটিমাইজ করা আমার এখানে। ওকে এবার যখন আমার ট্রান্সপারেন্ট দরকার হবে তখন আমার সেটা স্যার পিএনজি, অপটিমাইজটা, আর যখন হ্যাঁ আমার অপটিমাইজটা একবার দেখে দেবেন। হ্যাঁ স্যার অপটিমাইজ করে কিভাবে সেভ করবো ওটা একটু দেখে দেন না, আপনি যে সেভ করছিলেন। তা তখন দেখিসনি কেন? যখন যেটা স্যার দরকার তখন তখন তো স্যার তখন দেখবি। স্যার দেখেছি, স্যার দেখেছি। তাহলে কি বলছিস ভিডিও দেখে আমি নেন। বুঝতে পারছি না, বল আবু কি বলছিস? স্যার আর একবার অপটিমাইজ করে আপনি সেভ করছেন, ওই প্রসেসটা আর একবার দেখবো বলছিলাম। ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, ক্লিক করবি, এখানে চলে আসবে চারটে। যদি এরকম থাকে, একটা থাকে এটাকে অপটিমাইজড 2 আপ 4 আপ, তো 4 আপে যাবি, এখান থেকে কোন ভার্সনটাতে যাবি, যদি ট্রান্সপারেন্ট থাকে তাহলে পিএনজি নিবি, পিএনজি 24, আর যদি তোর ওয়েবের জন্য থাকে এইটা নিতে পারিস, ডব্লিউবিএমপি না, এটা একটা নেওয়া যায়, কিন্তু ডব্লিউবিএমপি নিয়ে অনেক সময় পুরো ঘেঁটে যায় ইমেজ। ঠিক আছে, এটাতে নিস না, ডব্লিউবিএমপিতে নিস না, প্রিজার্ভ মনিটর কালার, ইউজ ডকুমেন্ট প্রোফাইল, না ডব্লিউএমপি নিস না, এখানে জেপেগ নিবি। জেপেগ নিয়ে এখানে অপটিমাইজ কোয়ালিটিটাকে 50 থেকে 60-র মধ্যে রাখবি। ঠিক আছে, 50 থেকে 60-র মধ্যে, তার এদিক ওদিকে যাবি না, মোটামুটি 50 থেকে 60-র মধ্যে রাখলে ফাইল সাইজটা অনেক কমে যায়। ঠিক আছে, চিনি দেওয়া তো এগুলো। থ্যাংক ইউ। পিএনজি নিবে নিলে তো হবে। হ্যাঁ কি বলছিস? বলছি পিএনজি নিলে তো হবে, না জেপেগে চাই। পিএনজি নিবি না, পিএনজি ফাইল হচ্ছে অনেক বড় হয় সাইজ, পিএনজি তখনই নিবি যখন আমার ট্রান্সপারেন্ট লাগবে, তাছাড়া পিএনজি নিবি না, জেপেগ হিসেবে সেভ করবি এটাকে। পিএনজি হচ্ছে যখন আমার অবজেক্টটা ট্রান্সপারেন্ট থাকছে, যেমন আমি
আইকনটার ক্ষেত্রে নিলাম বা তোর ইয়েটার ক্ষেত্রে নিলাম, ওই লোগোটার ক্ষেত্রে তুললাম, লোগোটা আমার ট্রান্সপারেন্ট লাগবে ওই জন্য। নর্মাল ক্ষেত্রে কখনো পিএনজি নিবি না, সবসময় জেপেক। ঠিক আছে। স্যার আমার অ্যাটেন্ডেন্সটা, হ্যালো, হ্যাঁ বল। সুমন কুন্ডু বলছি। হ্যাঁ দাঁড়া, একটু লেটে জয়েন হয়েছিলাম। লেটে জয়েন হয়েছিস, লেট করিস কেন? লেট করবি না। হ্যাঁ অফিসে আছি তো, আমাকে মানে একের চাপে যখন থাকে তখন ভুলে যাই, মানে ভুলেই যাই যে জয়েন হতে পারিনি সময়, ওই জন্যই 5-10 মিনিট লেট হয়ে যায়, কিছু করার না। আচ্ছা, সৌম্যজিৎ এসেছিল? না, সৌম্যজিৎ নেই আজকে। ঠিক আছে, আমি এটা পুরো ফাইলটা পাঠিয়ে দিচ্ছি আজকে, তোর পুরো ইয়ে সমেত, পিএইচডি সমেত। তোরা পিএইচডি থেকেই একদম পুরো কাজ করা শুরু করবি, যার যতটা পারবি এগোবি, কি কি ভুল হবে সেগুলো আমি দেখিয়ে দেবো। স্যার আর একদম মোবাইল ভিউ সহ করবো? না, মোবাইল ভিউটা এখন নয়, মোবাইল ভিউটা আগে ডেস্কটপ ভিউ কমপ্লিট হোক, তারপর মোবাইল ভিউ। প্রথম থেকে মোবাইল ভিডিও করতে থাকলে সহজ হয় কাজ। প্রথম থেকে দেখ, তুই যেটা বলছিস মোবাইল ভিউটা সবাই তো জানে না, সেক্ষেত্রে স্যার প্রবলেম আমি হবে। তুই কি ইয়ে করিস, মোবাইল ফার্স্ট করিস? মানে একসাথে সাথে করে করে নেমে যায়, নাহলে তো আবার পরে বলবো সেই স্ক্রল করে এসে করতে হয় না, তার জন্য। না, কল করে করেই তো তোকে প্রত্যেকটা জায়গাতেই কল করে করেই করতে হবে তো। না স্ক্রল করে মানে আপ ডাউন করে একবারে হ্যাঁ লিখে সেটা দিয়ে হয়, চলে সেটা যায়। একটা প্রবলেম হয়, বাট আর না 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 না, কি বাবা, সেটা ঠিক আছে, ওটাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। কারণ আগে আমার আইডিয়াটা ক্লিয়ার হওয়া দরকার, আইডিয়াটা ক্লিয়ার হলে আচ্ছা না আচ্ছা তখন হ্যাঁ সবাই কাজ করতে পারবে। আচ্ছা সেই জন্য আমি আগে ডেস্কটপ ভিউটা করিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে তো তোদের ওটা মানে মোবাইল ভিউটা হবে। ঠিক আছে। ওকে, ঠিক আছে, আচ্ছা। চলো এটা দিয়ে দিলাম, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি এক্ষুনি। ওকে, সবাই প্র্যাকটিস করিস, দিয়ে আমি পাঠাবি। আর এলএমএস গুলো কমপ্লিট কর যাদের যাদের ডিউ আছে। স্যার বলছিলাম সিএসএস এলিমেন্ট হয়ে গেছে, তো আবার এবার কোনটার এলিমেন্ট ধরবো? সিএসএস হয়ে গেছে, এরপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট।